পর্দার আড়ালে নায়িকাদের কাহিনীর কারণে কি এত মামলা বা ঝামেলা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক সুন্দরী, যে আমি এত সুন্দরী বলার বাইরে। কিন্তু সব জায়গায় খালি ওকে নিয়ে গবেষণা, এমন এমন কিছু মানুষ আসলে ফেসবুকটা দখল করে বসছে, না পারতো আমাদের দেখতে হয়। মানে এরকম শো অফ না করে নিজের যে কোনো সমস্যা নিজেই সমাধান করেন, সবকিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, দেখবেন অটোমেটিক শান্তি ফিরে পাচ্ছে। যে পর্দার আড়ালে নায়িকাদের কথায় আছে না, সোনার আংটি বাঁকা ভালো, গল্প নিয়ে ভাবা উচিত। সেলফি, ফিতা কাটা, কেন আমি শাবনূরের কথা বলি, এখনো তার ধারে কাছে কেউ আসতে পারবে না। আমার প্রত্যেকটা কাজেরই কোয়ালিটি ছিল, হাই বাজেট ছিল, কিন্তু কেউ দেখে নাই। ওয়েলকাম টু মুনজাহিদ শো, আমি হোস্ট মুনজাহিদ। আমার গেস্ট আজকে সময় আর হচ্ছে জলি। সময়কে আপনারা ডিজাইনার হিসেবে চিনবেন আর জলিকে নায়িকা হিসেবে চিনবেন, কিন্তু আসলে এদের চেহারা সব চেঞ্জ হয়ে গেছে, আমি নিজে চিনতে পারতেছি না। তো সময় খান হচ্ছে ডিজাইনার, আমাদের এজ ডিজাইনার, আর জলি হচ্ছে নায়িকা। জলি অনেকদিন মুভি করতেছে না, বাট এখন হয়তো আবার নতুন মুভিতে পাওয়া যাবে কোনো এক নতুন নায়কের সাথে, ওইটা আমরা যাবো। তোমরা কথা বলতে পারো, সময় একটু হাই হ্যালো করো। এটা হ্যাঁ, হ্যালো, হাই, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? খুব ভালো আছি। হ্যাঁ, জলিও বলতে পারো। হ্যালো, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওরা এইভাবে কথা বলতেছে, হ্যালো মাইক টেস্টিং 1 2 3 হ্যালো, ওরা এইভাবে করতেছে জিনিস। প্রথমে তো আমরা ব্ল্যাক ম্যাচ করছি বিকজ হি ইজ দ্য ডিজাইনার, ও আমাদেরকে বলে গিফট করছে। আমরা আমার জন্য নিয়ে সেই টি শার্টটা খুব ভালোবেসে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ওকে, এটা কালকে রাতে পাঠাইছে। সো আমরা ম্যাচিং করে পড়ছি। সময় এখন আমাকে কিছু গিফট করে নেবে, এটা গিফট করে আমার টি শার্ট। হ্যাঁ, না, এটা বলছি তো এই কারণে জানো। সময়, আমি একটু তোমার কাছে একটু জানতে চাই। প্রথমে আমরা যে টাইটেলটা দিছি, আমি তখন কথা বলতেছিলাম যে এটা টাইটেল তুমি বলছো আমাকে, যে পর্দার আড়ালে নায়িকাদের কাহিনীর কারণে কি এত মামলা বা ঝামেলা, আমরা সেইখানে যাব। বাট তার আগে তোমরা দুজন মিলে গসিপ করতেছিলাম আমার শো নিয়ে। তো তো সেটা নিয়ে একটু শুরু করে আমরা সেই, এবং যাকে নিয়ে করতেছিলে সেটাও শুনবো, তোমার পয়েন্ট অফ ভিউ শুনতে যাচ্ছি আমি। তারপরে জলিটা আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি তখন শুনি নাই। হ্যাঁ, চাইছি যে আপনারা শোনেন কী বলতেছিল, আমাকে পছন্দ ট্রাই করতেছিল, বাট পরে দেখলাম যে না, আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। তখন বলছি তাহলে ক্যামেরাতেই বলো। আচ্ছা, সমস্যা নেই, কারণ যা ঘটে তা তো রটে, যা রটে তা তো ঘটে। রাইট। আমাকে যখন গতকাল রাতে মানে সময় আমাকে কল করে বললো যে মঞ্জু ভাইয়ার প্রোগ্রামে যেতে হবে, আমি বললাম আচ্ছা। আমি চিনতে পারছিলাম না যে মঞ্জু ভাই, তো তার তো হেয়ার স্টাইল ওইটা সবাই খুব ফেমাস। তো আমি আবার তখনই এট এ টাইম আমি ওকে বলছিলাম, ওই হেয়ার যে সামনে দিয়ে সুন্দর করে স্টাইল করে রাখে, ওনার নাম কি মঞ্জু ভাই? আচ্ছা, হেয়ার স্টাইলটা খুব ফেমাস। তো তখন আমি বলছিলাম হ্যাঁ, আমি একটা শো, আমি অনেকগুলো শোই মঞ্জু ভাই দেখেছি, বাট একটা শো আমার খুব ভালো লেগেছে রিসেন্ট, আমাদের যে নামটা বলা কি ঠিক হবে? হ্যাঁ বলো, কার নাম বলো? বর্ষা চৌধুরী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক সুন্দরী। অবশ্যই, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি সবাই অনেক সুন্দর। না, এত সুন্দর এক্সপ্লেনও করতে পারতেছে না। তাই হ্যাঁ, আজকে একটা দিছি আমি, একটা রিলস, যে আমি এত সুন্দরী বলার বাইরে। ভালো, ডেফিনেটলি। হ্যাঁ বলো, সরি। তারপর হচ্ছে যে কোশ্চেন গুলো মনে হচ্ছে এগুলো সব আমার মনের কোশ্চেন। আচ্ছা, আমি করতে চাই তাকে, কিন্তু আমি যে মনে মনে ভাবি যে এই কোশ্চেনটা করো, ঠিক তখনই মঞ্জু ভাই কি করতেছে, ওই কোশ্চেনটাই করছে। তো আমি একদম মানে ওইটার মধ্যে পুরো ফ্যান হয়ে গেছি। তারপর হচ্ছে যে কোশ্চেন, এবার তুই কিছু বল। বর্ষার বিষয়ে আমি আসলে কি বলবো, এরকম ভাবে দেখা হয় না। তারপর মঞ্জু ভাইয়ের যখন লাইভ করলো তখন দেখলাম, বিশেষ করে মঞ্জু ভাইয়ের জন্যই দেখা, আর কিছু না। আর বর্ষাকে ওইভাবে চিন্তামও না, কিন্তু ফেসবুকে গেলে দেখা যেত তার লাইভ আসছে, তার এটা মানে ফেড আপ হয়ে গেছি। বিশেষ করে ওর কথাবার্তা আসলে মিল খুঁজে পাই না, আর ওর জিনিস দেখারও তো আমাদের আসলে ওইরকম সময় নেই। রাইট। কিন্তু সব জায়গায় খালি ওকে নিয়ে গবেষণা, তারপর এমন এমন কিছু মানুষ আসলে ফেসবুকটা দখল করে বসছে, মানে আমরা না পারতো আমাদের দেখতে হয়। চলে আসে বর্ষা চৌধুরী। আমি আপনার বিষয়ে এটুকু বলবো, সবার মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়, অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। আমার মতে কি, মানে এরকম শো অফ না করে নিজের যে কোনো সমস্যা নিজেই সমাধান করেন, এটা ফল পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, বাচ্চা আছে, তারপর আপনি সবকিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, দেখবেন অটোমেটিক শান্তি ফিরে পাচ্ছেন। অযথা একে দোষারোপ করে ওকে দোষারোপ করে মানুষের সংসারে অশান্তি মানে এনে নিজে কেন আপনি মানে ডুবছেন বা আপনি গুনার কাজ করছেন,
এসব বাদ দিয়ে নামাজ পড়েন। আপনার জন্য আমার এইটুকুই বলা, আর কিছু না। নামাজ পড়েন, নামাজের উপর আর কিছু নেই। আল্লাহ আপনার উপরে শান্তি রাখবে। ওকে, আমরা বর্ষার দিকে না যাই, আমরা আমাদের দিকে থাকি। ওকে, সময় আমি খুব বেশি জানি না, কিন্তু যতটুকু শুনছি, আমি কয়েকদিন ইনফ্যাক্ট 2-3 ইয়ার্স মনে হয় উই নো ইচ আদার। আমি আসলে খুব বেশি জানি না, বাট আমাদের অনেক প্ল্যান ছিল যে শোতে আসবেও, তো আজকে আসছে। আই এম সো গ্ল্যাড। একটু শুনি সময়, এখন যেটা হইতেছে, কালকেও কয়েকজনের নামে আসলে নায়িকাদের নিয়ে তুমি কাজ করে, যেহেতু তুমি অ্যাজ এ ডিজাইনার এবং বাংলা ফিল্মে অনেক নায়িকার সাথে তুমি কাজ করছো, সবার সাথে একটা সুসম্পর্ক। রাইট। সো এই যে টাইটেলটা আমরা গেলাম, এখান থেকে যাই, দেন আমরা ডিগ ইনটু ডিপ, যে পর্দার আড়ালে নায়িকাদের কাহিনীর কারণে কত ঝামেলা। একটু আসলে ঝামেলাগুলো আমি কি বলবো, এটা দেখা যাচ্ছে যার যার ঝামেলা সে নিজে নিয়ে আসে। যতটুকু আমার মনে হয় যে পর্দার আড়ালে মানুষের, মানে মিডিয়া বাদে তো অনেক মানুষের ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম হয়। আমরা দরকার কি এসব সামনে আনা? আর নায়িকা মানে মুভি করে, ফিল্ম করে, ওদের তো এমনি দোষ থাকেই। আমার মানে মানে খারাপ লাগে যে বিষয়গুলো, যে কোনো বিষয়ে ওরা ক্যামেরার সামনে এসে নিজেকে ওইভাবে উপস্থাপন করে। যত দর্শক আছে তাদের মধ্যে একটা, সবার মনের মধ্যে একটা এমন একটা শিকড় মানে গেড়ে গেছে যে না, মিডিয়ার মানুষগুলো খারাপ, নায়িকারা খারাপ। ছেলেরা তো ছেলেই, ছেলেরা কোনো খারাপ কিছু করলে ওদের কোনো বদনাম হয় না। কথায় আছে না, সোনার আংটি বাঁকা ভালো। মানে যতটুকু বাজে বাজে কথা শোনা যায় ম্যাগাজিন, ফেসবুক, অনেক অনেক জায়গায় কিছু ঘটনা ঘটে দেখে তো শোনা যায়। আমার মতে এসব বাদ দিয়ে মুভি যদি করে যারা বা অ্যাক্টিং করে যারা, তাদের স্ক্রিপ্টে একটু সময় দেওয়া দরকার, গল্প নিয়ে ভাবা উচিত। সেলফি, ফিতা কাটা, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নিজেকে জোকারি পানা করা না করাটাই বেটার। এসব করাতে মানুষ সুযোগ পায়, সুবিধা পায়, আরো বাজে বাজে কথা রটায়, ভাবে যে না ওর সম্পর্কে কিছু একটা বলি। আর সবচেয়ে বড় বিষয় যেটা নায়িকাদের উচিত, আমি বলবো আমার দিক দিয়ে, যে একটু নিজেকে আড়াল রাখা উচিত। কেন আমি শাবনূরের কথা বলি, শাবনূর সেই 90 সালে, 90তেই তো আসছিল। হ্যাঁ, সে তার আগেও কেউ আসেনি, সরি তার আগে ছিল, তারপরে কেউ আসেনি, এখনো তার ধারে কাছে কেউ আসতে পারবে না। কারণ সে এমন একজন মানুষ ছিলেন, সে দুষ্টমি করতো, ফাজলামি করতো, সবকিছু করতো, কিন্তু তার কাজের ব্যাপারে সে খুব সিরিয়াস। যে ধরনের যে প্রফেশনে কাজ করে ওইটাকে সম্মান করা উচিত, ভালোবাসা উচিত। কারণ অটোমেটিক কোনো গিবতও তার কাছে এসে ঘিরতে পারবে না। তাই আমি বলবো যে নায়িকা বলেন বা নায়ক বলেন, ঝামেলা তো সবারই থাকে। ওইসব কি বলে এটাকে, ওইসব একদম পিছনে ছুঁড়ে ফেলে নিজেকে সামনে কিভাবে আগানো যায়, ভালোভাবে কাজ করানো যায়, নতুন গল্পতে হাত দেওয়া যায়, ছবিতে প্রডিউস করা যায়, এসব নিয়ে এখানে আমার কথা আছে। আমি বাট আগে যেহেতু নায়িকা আমাদের একজন বসা পাশে, জলি, তোমার মুভিগুলো কি কি যেন একটু বলে দাও না প্লিজ। নিয়তি, তারপরে আমার ফার্স্ট মুভি ছিল যৌথ প্রযোজনার অঙ্গার। আমার উইথ মুভিতে কাজ করেছে হচ্ছে ওম। ওকে, হ্যাঁ, ও ছিল ওপার বাংলার। রাইট রাইট। আর আমার গানার হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া আর ওপার বাংলার হচ্ছে এসকে মুভিজ, দুটো মিক্স করে যৌথ প্রযোজনায় আমার ফার্স্ট মুভি। সেকেন্ড মুভি ছিল যৌথ প্রযোজনায়, হিরো হিরোইন আমরা দুজনেই ছিলাম বাঙালি। ওকে, আমি আর আরিফুল শুভ। সেটা আমার সিনেমার নাম ছিল নিয়তি, ডিরেক্টর ছিল জাকির হোসেন রাজু স্যার। আর থার্ড মুভিটা হচ্ছে আমার মেয়েটি এখন কোথায় যাবে, একটা উপন্যাস অবলম্বনে এটা। আর ফোর্থ হচ্ছে এটা জানি রিলিজ হলো জানুয়ারি অর ফেব্রুয়ারি 3 তারিখে নেই, মনে নেই আমার। ডেঞ্জার জোন। ওকে, আমার বিপরীতে কাজ করেছে বাপ্পি শাহ। বাপ্পি বাপ্পি চৌধুরী, বাপ্পু চৌধুরী মামার সে। ওকে, তাহলে তো অনেক মুভি করছো। সো আর মানে অনেক মুভি করেছি কিনা আমি জানি না, বাট আমি যতটা কাজ করেছি কোয়ালিটি রেখে করেছি। আমার কাছে মনে হয়, যেটা আমি মনে করি যে আমার প্রত্যেকটা কাজেরই কোয়ালিটি ছিল, হাই বাজেট ছিল। সো আমার কাছে কিন্তু কেউ দেখে নাই না, এটা জলিকে নায়িকা হিসেবে কেউ ছিল না। আমাকে চিনতে হবে না। জলি, এখানে আমার কথা আছে। আচ্ছা, আগে ওটা শেষ করে নি, তারপরে যাই।